প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা আর খামখেয়ালিপনাই এই বন্যার অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন। যে ক্লোজার আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ক্লোজারটি রয়েছে, এখানে মোট 23টি গেট রয়েছে। পানি নামার এখানে প্রচন্ড বেগে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পানি নামছে। এবং ত্রিপুরায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, মানে আজকে ত্রিপুরাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শীঘ্রই এই বর্ষণ থামবে না। ভারতের স্ট্যাটাস দিছিল যে বাংলাদেশের বন্যা নিয়ে এক পয়সা ত্রাণ পাবে না, আর এটা এখন জঙ্গলে হাগিস পুতিস। মাই সত্যি করে বলছি, পুরো বাংলাদেশ এখন নজিরবিহীন বন্যার যে বেদনা, সেই বেদনা দ্বারা আহত। বন্যা কবলিত ফেনীতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বানের জলে তলিয়ে গেছে মহাসড়ক এলাকা। ফেনী ও কুমিল্লার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুর। আছে তারা যেন সবাই এদিকে রওনা না হয়। পুরো রাস্তা ভরে অনেক মানুষ যাচ্ছে, যাওয়ার স্থিতির মারাত্মক অবনতি ঘটায়। ভারত যদি কোনো রকম উল্টাপাল্টা অ্যাকশন করে তাহলে সেভেন সিস্টার্স। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, ভারত পানি দিয়ে বাংলাদেশকে শেষ করতে চাচ্ছে এমনটা জানিয়েছে কিন্তু গণমাধ্যম প্রমাণ সহ বিস্তারিতর মাধ্যমে আজকের এই ভিডিওতে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে জাহির টাকি কি বলেছে, সেই সাথে 16টি গেট কিন্তু খুলতে চেয়েছে ভারত কাপ্তাই নদীতে। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে কি সামনে বাংলাদেশের ভয়াবহ অবস্থা? আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, যে ভিডিওর অংশ বেশি থেকে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। চলুন তাহলে কথা না বলে বিস্তারিত ভিডিওতে ফিরে যাই। সেই আগে যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। বাংলাদেশ এখন নজিরবিহীন বন্যার যে বেদনা, সেই বেদনা দ্বারা আহত। আমাদের অনেকগুলো জেলা, ফেনী থেকে শুরু করে সেই রাঙামাটি, তারপর নোয়াখালী, এরপর সিলেট অঞ্চল তো আছেই, এরপরে ঢাকা চিটাগাং হাইওয়ের বিরাট অংশ এবং কুমিল্লা। এই এলাকাতে প্রায় 30 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এবং বন্যার যে প্রকোপ এবং পানির যে তাণ্ডব, এটি কেউ আমরা দেখিনি। যারা বন্যার ইতিহাস সম্পর্কে জানেন তারা অনেকেই বলছেন যে 1922 সনে, মানে আজ থেকে 103 বছর আগে এরকম একটা ভয়াবহ বন্যা হয়েছে। এবং এই কথা যখন আমি বলছি, যারা এই কথা বলছেন তারা হলো আজ থেকে আরও 3 দিন আগের ঘটনা। অর্থাৎ 3 দিন আগে যে বন্যার ভয়াবহ রূপ ছিল, সেই রূপটি আজ থেকে 103 বছর আগের ভয়াবহ রূপের মতো, 1922 সনের মতো। কিন্তু আজকে যখন আমি এই ভিডিও করছি, তখন 3 দিন আগের যে ভয়াবহ রূপ তার চেয়ে আজকে আরও ভয়ঙ্কর হয়ে পড়েছে। সারা বাংলাদেশ এই বন্যার কারণে ঐক্যবদ্ধ হয়ে গেছে। মানবতা যাকে বলা হয়, যে যার অবস্থান থেকে তার মানবতা প্রদর্শন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। যে মানুষ কখনো পকেটে হাত দিয়ে অন্য মানুষকে দান করেনি, তিনিও অকাতরে গোপনে প্রকাশ্যে এখানে দান করছেন। এবং যারা এই বন্যার্তদের সাহায্য করার জন্য বাক্স পেতেছেন, দাঁড়িয়েছেন রাস্তায়, সেটা মসজিদের সামনে হোক, টিএসসিতে হোক বা যেখানে হোক, সকল বয়সের নারী এবং পুরুষ অকাতরে এখানে দান করছেন। অনেকে সর্বস্ব দান করছেন। এবং কিছু কিছু দানের দৃশ্য এটি বাংলায় আর কখনো আমরা দেখিনি। 18 কোটি মানুষের মধ্যে এই বন্যার্ত মানুষের জন্য যে দরদ, হামদর্দ, এটি যেভাবে এসেছে, এটি এই বন্যার যে ক্ষয়ক্ষতি তার চাইতেও আমাদের যে জাতিগত ঐক্য এবং পরস্পরের প্রতি মহব্বত এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার যে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত মানুষের মধ্যে যে একটা প্রতিরোধ ক্ষমতা রয়েছে, এটি এই সময় এসে একেবারে চরমভাবে বিকশিত হয়েছে। ফলে আমাদের এই ঐক্য, এই কাজ করার যে স্পৃহা, এই মানবতা যদি এই বন্যা পরবর্তী সময় বাংলাদেশে জাগরুক থাকে, আমাদের সেই করোনা থেকে এ পর্যন্ত যত ক্ষয়ক্ষতি হয়েছে, এই জাতির ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিপদ আপদের মধ্যে দিয়েও মানুষকে নিয়ামত দান করেন। যেমন এখন অনেকগুলো রাজনৈতিক সমস্যা, এগুলো সব ধামাচাপা পড়ে যাচ্ছে এই বন্যার কারণে। ফলে যারা সরকারে আছেন তাদের জন্য এই সময়টা অনেকটা স্বস্তির নিঃশ্বাস তারা ফেলতে পারছেন। আবার অন্যদিকে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন, এমনকি চোর যারা গুন্ডা বদমাশ ডাকু, তাদের মধ্যেও মানবতার জোয়ার এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের মন ভীষণ রকম খারাপ ছিল। কিন্তু এই সময়টাতে পুলিশ, সেনাবাহিনী পরস্পরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বন্যার্ত লোকদেরকে সাহায্য করার জন্য যেভাবে নেমেছেন, এই প্রশংসা না করে আপনি পারবেন না। এখন বাংলাদেশের ছাত্র জনতা, এই যারা এই বিশাল গণঅভ্যুত্থান ঘটালেন, তারা প্রায় সবাই এই ত্রাণ কাজে তারা নেমে পড়েছেন। সবাই তাদেরকে সাহায্য করছেন এবং তাদের হাতে মানুষ অকাতরে অর্থবিত্ত তুলে দিচ্ছেন। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির অনেকগুলো জায়গাতে এই ত্রাণ সংগ্রহ করা হচ্ছিল, নগদ টাকা এবং ত্রাণ। এবং সেখানে দেখলাম যে প্রায় কোটি টাকার উপরে
এখানে সংগ্রহ করা হয়েছে শুধু একটা সেন্টার থেকে, এবং তারা সেটার হিসাব দিচ্ছেন পার ঘন্টায় কত টাকা সেখানে কালেকশন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং বিভিন্ন বয়সের নারী এবং পুরুষ লাইনে দাঁড়িয়ে আসতে ওই যারা টাকা কালেকশন করছিলেন বা ত্রাণ সামগ্রী কালেকশন করছিলেন, কোনো রসিদ নাই, কিছু নাই, মানুষ অন্ধভাবে এই ছাত্র জনতাকে বিশ্বাস করছিলেন, ছাত্রছাত্রীদেরকে বিশ্বাস করছিলেন, এবং সেইভাবে তারা ত্রাণ দিয়েছেন। এর বাইরে আসসুন্নাহ ফাউন্ডেশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জামাত সবাই কিন্তু নেমে গিয়েছেন স্বেচ্ছাসেবীরা। আর এই আমার যারা এই ভিডিও দেখছেন, তারা যারা আমাকে দেখলেই যাদের গা জ্বলে, তারা হয়তো বলবেন যে আপনি এই ভিডিওতে লেকচার দিচ্ছেন, আপনি কি করছেন? আলহামদুলিল্লাহ, আমার যতটুকু করার আমি ততটুকু করে যাচ্ছি। তো যাই হোক, এখন যেটা হলো যে এই যে বন্যা, সবাই এক বাক্যে ভারতকে দায়ী করছে যে তারা এই বাংলাদেশকে বিপদে ফেলার জন্য এই বন্যা তারা সৃষ্টি করেছে, এটি একটি রাজনৈতিক বন্যা। এবং ভারত বিরোধী মনোভাব এখন এত বেশি, যার কারণে কি হচ্ছে, ডক্টর আইনুন নিশাত, তিনি বাংলাদেশে খুবই প্রথিত যশ একজন পানি বিজ্ঞানী, পানি বিশেষজ্ঞ, এবং তার বাবা সাবেক জজ, খুব বিখ্যাত যে আইন আদালতে গাজী শামসুর রহমান, তার ছেলে কিন্তু শামসুর রহমান সাহেবের ছেলে ডক্টর আইনুন নিশাত। তো তিনি বলেছেন যে এটি আছে, তারা যেন সবাই এদিকে রওনা না হয়। পুরো রাস্তা ভরে অনেক মানুষ যাচ্ছে, যাওয়ার কোনো উপায় নাই। শুধু আপনারা বরং আমাদের জন্য আরও বেশি প্রবলেম ক্রিয়েট করছেন, কারণ একদিন পরে আপনারও পানি লাগবে। ওখানে পানি নাই, ড্রাই ফুড নাই। তো আমরা সব ক্যারি করার চেষ্টা করছি। যে কারো ভাবনার চেয়ে অনেক বেশি পানি এসেছে, এবং পানির উচ্চতা বেশ উঁচু। বেশটুকু পানির লেভেল রাইজ করেছে। আমাদের সেনাবাহিনীর 40টা টিম কাজ করছে, নৌবাহিনীর 10টার মতো টিম কাজ করছে, এবং আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি, এবং প্রায় 3-4 হাজার লোককে আমরা শিফটিং করেছি এক জায়গা থেকে আরেক জায়গায়, বাট পুরোপুরি তো আনা যায় না, একটা উঁচু জায়গা থেকে আরেকটা উঁচু জায়গায়। এখন আমাদের দেখলাম, আমি আসার পথে দেখলাম ফুলগাজীতে প্রায় 1 হাত পানি কমেছে। ফুলগাজীতে, পরশুরামেও আমাদের আজকে 3টা টিম গেছে, 3টা টিম ওখানেও বেশ কিছু পানি কমেছে বলে আমি শুনেছি। আমি পরশুরাম পর্যন্ত যেতে পারিনি, আমি ফুলগাজী পর্যন্ত গিয়েছি। এখন যেটা হলো যে কিছু কিছু হসপিটালে প্রেগনেন্ট মহিলারা আছে, যেমন আমার স্পিড বোটও 3 জনকে আমি নিয়ে আসছি, আমি এসে সদর হসপিটালে দিয়েছি। তো আমার ট্রুপসকে আমি ইনস্ট্রাক্ট করেছি যে আগে যারা অসুস্থ তাদেরকে ট্রান্সপোর্ট করার জন্য, আর এদিক থেকে আমাদের যত রিলিফ ম্যাটেরিয়াল আছে সব রিলিফ ম্যাটেরিয়ালগুলো আমরা দিয়ে দিচ্ছি, এবং আসার পথে পেশেন্টদের নিয়ে আসবে। আমি শুধু একটাই জনগণকে অনুরোধ করতে চাই, যাদের প্রিয়জনরা আছে তারা যেন সবাই এদিকে রওনা না হয়। পুরো রাস্তা ভরে অনেক মানুষ যাচ্ছে, যাওয়ার কোনো উপায় নাই। শুধু আপনারা বরং আমাদের জন্য আরও বেশি প্রবলেম ক্রিয়েট করছেন, কারণ একদিন পরে আপনারও পানি লাগবে। ওখানে পানি নাই, ড্রাই ফুড নাই। তো আমরা সব ক্যারি করার চেষ্টা করছি। আপনারাও সবাইকে বলুন যে আপনারা না যেয়ে সেনাবাহিনী অথবা স্বেচ্ছাসেবী বাহিনীগুলিকে সহায়তা করুন খাবার দাবার দিয়ে, যাতে ওরা ওখানে পৌঁছাতে পারে। আর যারা এখানে আছে, আশেপাশে যারা আছে, এখানে যেন খাবার দাবার না দেয়। ভিতরে অনেক ডিস্ট্রেস মানুষ আছে, ওখানে খাবারটা দিতে হবে। পানির ফ্লো এখন রিসিডিং, পানির ফ্লো এখন কমে যাচ্ছে। হ্যাঁ, ফুলগাজীতে এক রাতে প্রায় 1 হাত পানি কমেছে। আমি যে রাস্তা দিয়ে পানিতে গিয়েছি, যেখানে আমার ক্যাম্প আছে, ওখান থেকে ওই পানিটা সরে গেছে। সো ইট ইজ রিসিডিং, বাট এখানে হয়তো একটু বাড়বে, কারণ ওই পানিটা এদিকেই নামবে। ঠিক আছে, বাট ওভারঅল সিচুয়েশন ইজ ইম্প্রুভিং। ত্রাণ নিয়ে যেতে পারে, বাট দেখা যাচ্ছে যে একটা নৌকাতে 10-12 জন যাচ্ছে, ওই ত্রাণ দেওয়ার পর আর কোনো লোককে আর রিকভারি করে এখন রিকভারির আর সুযোগটা এখন দরকার নাই। সুযোগ আছে, দরকার নাই, কারণ হলো যারা যেভাবে বেঁচে গেছে। সো এখন তাদের খাবার পানি দিতে হবে এবং ড্রাই ফুড দিতে হবে, আর যদি মেডিসিন নাই, 2-3টা জিনিস। আর যারা এখন ত্রাণ দিতে চাচ্ছে, যারা স্বেচ্ছাসেবীরা, তারাও আলাদাভাবে দিতে পারে। আমাদের ক্যাম্প আছে, ওই ক্যাম্পে দিলে আমরাও পৌঁছা দিতে পারি। মাননীয় সেনাবাহিনী প্রধানের কাছ থেকেও, সম্মানিত সেনাবাহিনীর কাছ থেকেও অনেক ত্রাণ এসেছে, ওগুলি আমরা পাঠাচ্ছি, আমরা নিজের উদ্যোগে দিচ্ছি। আমার চোখে একজনও ক্যাজুয়ালিটি চোখে পড়েনি। আমার যেটা ব্যক্তিগত ধারণা, যে ওখানে অনেক জায়গাতে বিল্ডিং আমি দেখেছি, এক বিল্ডিংয়ে 200-300 করে লোক আছে, তারপরে যেখানে উঁচু জায়গাতে প্রচুর লোক আছে। তো আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু শেয়ারও করবেন। দেখেন, আজকে দুপুরের পর থেকে যে আমাদের যে বাংলাদেশের একমাত্রই আমি জানি যে আর আছে কিনা, যে কাপ্তাই হ্রদ বা জলবিদ্যুৎ প্রকল্প, যেটা সেই কাপ্তাই লেকের পানি এই মুহূর্তে বিপদসীমার উপরে। আজকে এটার বেশ কয়েকটা গেট, সম্ভবত 16টি গেট খুলে দেওয়া হবে। এখন আমরা ভারতের যে ডম্বুর বাঁধ নিয়ে কথা বলছিলাম, ওইটার মতন এত বড় না হলেও আমাদের এই বাঁধটা যদি খুলে দেওয়া হয়, তাহলে কি কি ক্ষতি হতে পারে, পাশাপাশি এটাতে কি প্যানিক নেওয়ার কিছু আছে কিনা সেটা আলোচনায় থাকছে। তবে এই পানিটাকে খুলে দেওয়াটা প্রথমত হচ্ছে, এটা এই মুহূর্তে রিস্কি, কিন্তু এই লেকগুলোর যে সিস্টেম বা এই জলবিদ্যুৎ প্রকল্পগুলোর যে সিস্টেমটা হিসাবে তৈরি করা হয়ে থাকে, সেই সিস্টেমকে মানার জন্য আমাদের এই কাপ্তাই লেকের বাঁধ খুলে দেওয়া হবে। তবে এটাতে প্যানিক হওয়ার ওইরকম কিছু নেই, কারণ এই পানিটা ভারতের মতন একদম করে ছাড়া হবে না। এটা ধাপে ধাপে ছাড়া হবে, যেন লোকালয় খুব বেশি প্রভাবিত না হয়। ইভেন এটা থেকে যেন বড় কোনো এই মুহূর্তে সারা বাংলাদেশে যে বন্যার অবস্থান সেটা না হয়। আর যেহেতু এটা কর্ণফুলী নদীর উপরেই নির্মিত, তো সেই পানিটা কর্ণফুলী নদীতে যেন ওভারপাস করা হয়, যেটাতে জনজীবন বা লোকালয়ে পানি প্রবেশ করতে না পারে, সেই আকারে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্রদের পানি বেড়ে যাওয়ায় আজকে রাতে আমি যখন নিউজটা করছি, সম্ভবত আধা ঘন্টা আগে এই জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিলওয়ের যে গেট আছে, সেই গেটগুলোকে খুলে দেওয়া হয়েছে। এই অবস্থায় বাঁধের ভাটিতে থাকা যে মানুষগুলো আছে, তাদের জন্য বিকেল থেকেই সতর্কবার্তা বা জরুরি সতর্কবার্তা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আপনার দুপুরেই বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ম্যানেজার এটিএম আব্দুল্লাহ তিনি জানিয়েছিলেন যে কাপ্তাই হ্রদের এই গেটগুলোকে খুলে দেওয়া হবে।
আর কাপ্তাই হ্রদটা কেন খোলা হচ্ছে? অতিরিক্ত বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি দুপুর 2টা পর্যন্ত 107.63 ফুট মেইন সি লেভেলে পৌঁছেছে। সন্ধ্যা নাগাদ 108 ফুট মানে সি লেভেলের কাছাকাছি বা অতিক্রম করলে আপনার এটা আধা ঘন্টা আগে খুলে দেওয়ার কথা। আমি জানি এটা খুলে দেওয়া হয়েছে কিনা। স্পিলওয়েলের 16টি গেট 6 ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। কত ইঞ্চি? মাত্র 6 ইঞ্চি। সবাই সাবধানে থাকুন, এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের যে বক্তব্য। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে 108 MSL পর্যন্ত বিপদ সীমার অবস্থা সৃষ্টি হয় এবং এই পরিমাপে পৌঁছালে পানি ছাড়তে বাধ্য হয় আপনার এই হ্রদ কর্তৃপক্ষ। এদিকে আপনার কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র হিসাবে এটারও উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। আমরা যদি দেখি বর্তমানে দৈনিক 5টি ইউনিটে সর্বোচ্চ 219 মেগাওয়াট পর্যন্ত আপনার বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। কাপ্তাই বাঁধ বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত এবং চট্টগ্রামের 65 কিলোমিটার উজানে কর্ণফুলী নদীর উপর নির্মিত একটি বাঁধ। তো এই মুহূর্তে চট্টগ্রামও বন্যাতে একটা মেসিভ ক্ষতির শিকার হয়েছে। তো কর্ণফুলী নদী খুবই গুরুত্বপূর্ণ একটা নদী, আর এই কারণে আমাদের পানি উন্নয়ন বোর্ড যেটা সিদ্ধান্ত নিয়েছে 6 ইঞ্চি করে কয়েক ধাপে পানিটাকে ছাড়া হবে, যেন ওভারফ্লোতে যেহেতু টৈটম্বুর একটা চট্টগ্রামের অবস্থা, যেন কোনো ক্ষতিকর প্রভাব না হয়। তবে যারা ওই এলাকার আশেপাশে বসবাস করছেন সবাই সতর্ক অবস্থানে যাবেন, সাবধানে থাকবেন, এটা নিয়ে প্যানিক ছড়ানোর কিছু নাই। বন্যার পানি নামতে শুরু করেছে এবং বন্যায় যত মানুষ মারা যাবে বলে আমরা ধারণা করছিলাম, মৃত্যু সেই তুলনায় কম হয়েছে। যদিও যে কয়েকজন মানুষ মারা গেছেন সেটা আমরা কোনোভাবে নিতে পারি না, একটা মৃত্যু হওয়ার কোনো কারণ ছিল না। শুধুমাত্র আমরা একটু সতর্ক থাকলে, আমাদের আবহাওয়া বিভাগ, আমাদের বন্যা পূর্বাভাস কেন্দ্র যদি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করত, ভারত যাই চাক না কেন আমরা বেটার কম্প্যাক্ট করতে পারতাম। এর সাথে আমরা মনে করি যে মানুষের সম্পদের ক্ষতি হয়েছে। দরিদ্র মানুষ, নিম্নবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের সব কিছু ভেসে গেছে। এই ক্ষতি বিরাট, এই সম্পদের ক্ষতি তাদের জন্য অনেক কিছু। এটা কিভাবে রিকভার্ড হবে আমরা আসলে জানি না, কিন্তু এর মধ্যেই এক অসাধারণ সৌন্দর্য তৈরি হয়েছে। এই বন্যাটাকে আমরা ওই দিক থেকেও যদি মনে করি, কোনো একদিন এই বন্যার ইতিহাসকে ওই দিক থেকেও দেখা হবে, আমি বিশ্বাস করি। এই সৌন্দর্য হচ্ছে এই বন্যার মধ্য দিয়ে আমরা দেখলাম বাংলাদেশ রাষ্ট্র হয়ে উঠছে, আমরা নাগরিক হয়ে উঠছি। ট্রুলি তাই। আসবো এই জায়গায়, কিন্তু এর আগে আওয়ামী লীগ সময়ের একটা কথা আমার খুব মনে পড়ে। আওয়ামী লীগ শাসনের সবচেয়ে খারাপ বিষয়টা কি ছিল? আমি প্রায় বলি, আমরা প্রায় সব মানুষ আওয়ামী লীগের সময় আর ঠিক নাগরিক ছিলাম না। এই যে আমরা একটা রাষ্ট্রের নাগরিক, যে রাষ্ট্রের ওনারশিপ আছে আমার, আমি ওই রাষ্ট্রকে ওন করি, এটা আমার রাষ্ট্র, এটা আমার দেশ, এটা 17 কোটি বা 18 কোটি ভাবে এক ভাগের মালিক আমি। শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান যতটুকু ওন করেন আমিও ততটুকু ওন করি। এই একটা বোধ যে থাকা, এই বোধটা শেষ হয়ে গিয়েছিল। এই দেশটা হয়ে গিয়েছিল আওয়ামী লীগের দেশ, আর বাকি সব মানুষ, আমরা কথায় বলি না ধৈঞ্চা, আমরা ধৈঞ্চা হয়ে গেছিলাম। আমাদেরকে ওই রকম জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আওয়ামী লীগের লোকজনের মুখে ঠোঁটে বিদ্রুপের হাসি আমরা দেখতাম। তারাই মানুষ, আমরা নই, আমরা মানুষ। ফলে রাষ্ট্রকে আমরা ওন করছিলাম না। এবং খেয়াল করলে আমরা দেখব এমন হয়েছে আওয়ামী লীগের সময় বাংলাদেশ যখন সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় নেগেটিভ পরিস্থিতিতে পড়েছে, মানে কি এক অবিশ্বাস্য ব্যাপার। আমার দেশ কাগজে কলমে, ওটা সময় আমাদের দেশ ছিল না, কাগজে কলমে আমার দেশ দুর্নীতিতে এই হয়, অন্যান্য খারাপ জায়গায় প্রেস ফ্রিডম ইন্ডেক্সে খারাপ করে, আমরা ওই দেশে চাইতে পিছিয়ে আছি, আমরা উগান্ডা চাইতে খারাপ করছি, আমরা পাকিস্তানের চাইতে খারাপ করছি। এগুলো নিয়ে আমরা অনেকেই আনন্দ প্রকাশ করেছি। আমি নিজেও এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, লিখেছি, বলেছি। এবং রাষ্ট্রের এই যে একটা সংকটের জায়গায় যাওয়া, খারাপের দিকে যাওয়া, এটাকেও আমরা টু সাম এক্সটেন্ট সেলিব্রেট করেছি, কারণ ওটা আওয়ামী লীগের দেশ হয়ে গিয়েছিল, ওটা আমাদের দেশ ছিল না তখন। যে আওয়ামী লীগকে আমরা বিপদে ফেলার জন্য, চাপ তৈরি করার জন্য ওটা দেখাতাম যে তুমি দেশকেই করেছো, এটা তোমার দেশ, তুমি এই করেছো। এই একটা দিক কিন্তু ছিল, সিরিয়াসলি ছিল। আমরা আমাদের দেশ মনে করছিলাম না, যেখানে যেখানে যেটা হচ্ছিল একইভাবে বহু ক্ষেত্রে হয়েছে। এবং আমরা একটা জিনিস মনে করতে পারি যে বাংলাদেশে যখন অর্থনৈতিক সংকট শুরু হলো, বিশেষ করে ডলার ক্রাইসিস শুরু হলো, অনেকে আমাকে এই প্রশ্ন আমার ভিডিওতে করেছেন। আমি যখন টিভি টক শোতে গেছে আমাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা হচ্ছে কিনা। আমি প্রথম থেকে একটা কথা বলেছি, বাংলাদেশ আসলে শ্রীলঙ্কা হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও শ্রীলঙ্কার পর্যায়ে যাবে না। কেন যাবে না এটা অন্য আলোচনা, কিন্তু যেটা বলছি যে মানুষ মনে করছে বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয়ও, তারপরও হাসিনা রেজিমের পতন হোক। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেলে কিন্তু হাসিনার এবং তার বিরাট একটা যে লোকজন আছে যারা তার সাথে ছিলেন, তাদের কিছু আসতে যেত না। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এমন পরিমাণ সম্পদ অর্জন করেছিলেন, সেটাতে তাদের বহু প্রজন্ম, মানে আমি শেখ হাসিনার ফ্যামিলির কথা বলছি না, অনেক নিচু টায়ারে যে কেউ, তাদের বহু প্রজন্ম অসাধারণ জীবন কাটিয়ে যেতে পারত। দেশ যদি শ্রীলঙ্কা হয়ে যেত, বিপদে পড়তাম আমরা। তারপরও আমরা অনেকে চেয়েছি দেশ শ্রীলঙ্কা হোক, শেখ হাসিনার রেজিমের পতন হোক। তার মানে ওই রাষ্ট্রটা শেখ হাসিনার রাষ্ট্র ছিল, ওই রাষ্ট্রটা আমরা ওন করছিলাম না। এই বন্যায় দেখলাম আমরা আসলে এই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশকে আমরা রাষ্ট্র মনে করতে শুরু করেছি। এটা শেখ হাসিনার একটা মধ্যযুগীয় সাম্রাজ্য না, এটা একটা রাষ্ট্র, এটা একটা রিপাবলিক, এবং আমরা এর নাগরিক।
এই বোধেরই কি চমৎকার সব বহিঃপ্রকাশ। মানুষ দল বেঁধে নৌকা স্পিডবোট নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী বিভিন্ন এলাকায় যাইতে শুরু করেছেন। রীতিমতো জ্যাম লেগে গেছে। মানে প্রথম দেখা যাচ্ছিল যথেষ্ট বোট ছিল না। এই যে আমরা বললাম আমাদের ধারণা তুলনায় মৃত্যুর সংখ্যা আসলে অনেক কম, এই অবিশ্বাস্য চেষ্টার ফসল সেটা। কি অসাধারণভাবে ফেসবুকে প্রত্যেকটা নিডি মানুষের তথ্য আছে, মানুষ ছড়িয়ে দিচ্ছে, মানুষ ওখানে গিয়ে পৌঁছে যাচ্ছে। বিদ্যুৎ নাই, মোবাইল নেটওয়ার্ক নাই, এর মধ্যেও মানুষ তার রেস্কিউ অপারেশন করেছে। দারুণ সব সংস্থা তাদের ত্রাণের কাজে নেমেছে অনেক রকম। এর মধ্যে আমাদের বিভিন্ন রকম এনজিও আছে, ধর্মীয় এনজিও, ধর্মের বাইরের এনজিও চমৎকারভাবে কাজ করেছে। মানুষ তার নিজের দান কিভাবে পৌঁছে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। গতকাল একটা আলোচনা সভায় গিয়েছিলাম এবং সন্ধ্যার সময় আমি যখন সেখান থেকে নামি বেরোই, দেখি এক এলাহির কাণ্ড। ট্রাকের পর ট্রাক আসছে, ত্রাণ নিয়ে আসছে। আমরা দেখছি এক এক দিনে কোটি টাকা টিএসসিতেই জমা হচ্ছে। আমি দেখলাম আসুন্না ফাউন্ডেশন সম্ভবত একদিনে 20 কোটি টাকা চাঁদা পেয়েছেন। এবং একটা তথ্য আমাদের সামনে অসাধারণভাবে আসলো, একটা মন্দির তাদের পূজার বাজেট কাটছাট করে ডোনেট করবে, আসুন্না ফাউন্ডেশনে তারা ডোনেট করেছেন। আমরা এইরকম একটা বাংলাদেশ দেখতে চেয়েছি, এইরকম একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে বহু শত্রু, বহু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ সেটা বাংলাদেশে, বাংলাদেশের বাইরে দেখাতে চাইবে যে এখানে এক বিভৎস পরিস্থিতি আছে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে। কিন্তু না, আমরা এইরকম একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে কথাটা বলছিলাম, এই যে মানুষ ঝাঁপিয়ে পড়লো, এ এক অভাবনীয় ব্যাপার। আমরা এইভাবে যদি চিন্তা করি, এই ঘটনাটার সময় আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ঠিক এই পরিস্থিতি কি হতো? আমি এটা মানতে প্রস্তুত যে আওয়ামী লীগ থাকলেও এই দরিদ্র মানুষগুলোই বিপদে পড়তো। ওদের প্রতি আমাদের ফিলিং আসা উচিত ছিল। আমরা অনেক স্টেজে রেসপন্ডও করতাম, কোনো সন্দেহ নেই। কিন্তু এই মারাত্মক যে এনথুজিয়াজম আমাদের এখন দেখতে পাচ্ছি, এই যে দুর্দান্ত উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি, আমি ধারণা করি সেটা হয়তো পেতাম না। এই উদ্দীপনা আসলে নাগরিক হয়ে ওঠার উদ্দীপনা। আমি নাগরিক, আমি রাষ্ট্র ওন করি, এই রাষ্ট্রে আমার বলার জায়গা আছে, আমি বলতে পারি, আমি করতে পারি। এবং আমি স্বপ্ন দেখি অল্প কিছুদিন বা আরও কিছুদিন পর আমি আমার প্রতিনিধি নির্বাচন করতে পারবো, আমি তাকে পাল্টাতে পারবো, আমি তাকে চাপ দিতে পারবো আমার জন্য এটা করো, ওটা করো। আমি দেখতে চাইতে পারবো এমন সরকার আসছে যার কেন্দ্রে মানুষ, নাগরিকরাই প্রধান। ওর যাবতীয় প্রকল্প, সেটা ইনফ্রাস্ট্রাকচার হোক বা অন্য কিছু হোক, তার কেন্দ্র হচ্ছে মানুষকে ভালো রাখা। যখন আমরা নিজেদেরকে ইভ্যালুয়েটেড দেখতে পাই, যখন আমরা নিজেদেরকে মূল্যায়িত দেখতে পাই, তখন সেই যে উদ্দীপনা, উৎসাহ হয়, সেই যে অনুভূতি হয়, সেই অনুভূতির সাথে কিছুরই তুলনা হয় না। কোনোভাবেই এরকম একটা বন্যা হোক আমরা চাইতাম না। কিন্তু এই খুব খারাপ একটা দিকও এই অসাধারণ একটা সৌন্দর্য তৈরি করে গেল আমাদের গণ অভ্যুত্থানের খুব অল্প দিনের মধ্যেই ঘটনাটা ঘটলো। 2 সপ্তাহের মাথাতেই, এই 2 সপ্তাহের মাথাতেই ঘটে যাওয়া এই ঘটনাটা আমাদের একটা পরীক্ষা দিল। এই পরীক্ষায় সরকারের কিছু জায়গায় ভুলভ্রান্তি আছে এবং আমি বলেছি যে সরকার এখনও আসলে তার সংস্থাগুলোর উপরে সেই অর্থে নিয়ন্ত্রণ আনতে পারেনি। সো আমরা সেটাকে খুব সিরিয়াসলি দেখব না। কিন্তু জনগণের সামনে যে পরীক্ষায় এসে হাজির হয়েছিল, সেই পরীক্ষায় জনগণ অসাধারণভাবে উতরে গেছে। এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আমরা রাষ্ট্র হয়ে উঠছি, আমরা নাগরিক হয়ে উঠছি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।